হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমরা আমাদের লেটস রাইট সিরিজের মাধ্যমে ইংরাজির বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে তুলছি এবং কিভাবে সেই বিষয়গুলিকে খুব সহজেই আমরা লিখতে পারবো সেই প্রক্রিয়াগুলোকে শিখছি। এর আগে লেটস রাইট সিরিজে আমি আরও 32টা টিউটোরিয়াল আপলোড করেছি, যেখানে ইংরাজির বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন লেটার এবং লেটারের বিভিন্ন রকম ভাগ, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। নোটিশ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, ডায়েরি রাইটিং, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে লেটস রাইট সিরিজের 33 নম্বর টিউটোরিয়ালে আমরা শিখব প্যারাগ্রাফ রাইটিং বা অনুচ্ছেদ রচনা। হোয়াট ইজ আ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা ক্লাস 5 থেকেই প্যারাগ্রাফ লিখতে শুরু করে, কিন্তু সত্যি কথা বলতে কি এই প্যারাগ্রাফ রাইটিং বা প্যারাগ্রাফ কাকে বলে এই সম্পর্কে স্টুডেন্টদের কোনো স্বচ্ছ ধারণা নেই। চলো আজকে আমি তোমাদেরকে প্যারাগ্রাফ কাকে বলে এবং কিভাবে সেই প্যারাগ্রাফ আমরা লিখব সেই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ আ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফের বাংলা হলো অনুচ্ছেদ। প্যারাগ্রাফকে আমরা রচনা বলি ঠিকই, কিন্তু প্যারাগ্রাফ কথাটার আসল অর্থ হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ বিষয়টি কি বা প্যারাগ্রাফ বিষয়টি কি? অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ হলো একটি লেখন শৈলী যার মাধ্যমে বেশ কিছু সেন্টেন্স বা বাক্যকে সুবিন্যস্তভাবে সাজানো হয় এবং তাদের মাধ্যমে কোনো একটি বিষয়ের উপরে আলোকপাত করা হয়। প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ হলো একটা লেখন শৈলী যার মাধ্যমে বেশ কিছু সেন্টেন্স বা বাক্যকে আমরা সুবিন্যস্তভাবে সাজাই এবং তাদের মাধ্যমে আমরা কোনো একটি বিষয়ের উপরে আলোকপাত করি। সো প্যারাগ্রাফ ইজ আ পিস অফ রাইটিং হুইচ কনসিস্ট অফ সেভারাল সেন্টেন্সেস অ্যান্ড হুইচ আলটিমেটলি প্রেজেন্ট অ্যান্ড ডেভেলপ এ সার্টেন টপিক অর থিম অর এনি পার্টিকুলার আইডিয়া। তাহলে বুঝতে পারছো প্যারাগ্রাফের আসল উদ্দেশ্য কি? প্যারাগ্রাফের আসল উদ্দেশ্য হলো কতগুলি বাক্য বা সেন্টেন্সকে সুবিন্যস্তভাবে সাজানো এবং তাদের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বিষয় বা কোনো আইডিয়া সম্পর্কে আলোকপাত করা, সেই আইডিয়া বা সেই বিষয়টির উপরে বিভিন্ন রকম আলোচনা করা বা চর্চা করা, এটাই হচ্ছে প্যারাগ্রাফের আসল উদ্দেশ্য। প্যারাগ্রাফ আমি তার বাংলা লিখলাম অনুচ্ছেদ, কিন্তু আমরা বলি প্যারাগ্রাফ মানে রচনা। বেসিক্যালি প্যারাগ্রাফ মানে রচনা না, প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ কাকে বলে? অনুচ্ছেদ হলো বেশ কিছু সেন্টেন্স বা বাক্যকে যখন আমরা একটি স্ট্যাঞ্জা বা একটা পংক্তির মধ্যেই লিখি তাকে আমরা বলি অনুচ্ছেদ। মানে বেশ কিছু সেন্টেন্স বা বাক্যকে আমরা একটা স্ট্যাঞ্জা বা একটা পংক্তির মধ্যে যখন লিখি তখন তাকে আমরা বলি অনুচ্ছেদ। প্যারাগ্রাফ রাইটিংয়ের আসল বাংলা হলো অনুচ্ছেদ রচনা, মানে যাই লেখাটা আমরা লিখব সেটা একটা স্ট্যাঞ্জা বা একটা পংক্তির মধ্যে লিখব। প্যারাগ্রাফ জানার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা বিষয় জানতে হয়, সেটা হলো এসে। এসে কি? এসেকে বাংলায় বলে রচনা। আমরা যে লেখাগুলো প্যারাগ্রাফ বলে লিখি সেগুলো আসলে প্যারাগ্রাফ না। আমি কি বললাম? প্যারাগ্রাফ সবসময় একটা প্যারার মধ্যে কমপ্লিট হতে হয়। যে লেখাগুলো আমরা লিখি সেখানে আমরা একাধিক প্যারাকে ব্যবহার করি। এই একাধিক প্যারাযুক্ত যে লেখাটা আমরা লিখি তাকে ইংরেজিতে বলে এসে, বাংলায় তাকে বলে রচনা। এরপরে তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে স্যার, যখন পরীক্ষাতে প্যারাগ্রাফ লিখতে দেয় আপনি বলছেন আমরা এসে লিখি, তারপরেও আমরা নম্বর পরীক্ষায় পাই কেন? মাধ্যমিক, ক্লাস 11 এবং আরও অন্যান্য শ্রেণীতে প্যারাগ্রাফ লিখতে দিলেও ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই এসেই লেখে এবং তারপরেও তারা নম্বর পায়। তার একটাই কারণ, যারা খাতা দেখেন তারা এই বিষয়টাকে, যেহেতু ছাত্রছাত্রীদের এটা মাতৃভাষা নয়, এই বিষয়টাকে, কারণ আমরা ইংরেজি পড়ছি, ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টাকে তারা অনুধাবন করেন এবং সেই অনুধাবন করেই তারা সিম্প্যাথেটিক গ্রাউন্ডে প্যারাগ্রাফ রাইটিং সেক্ষেত্রে এসে লেখা হলেও নম্বর দেন। কিন্তু তুমি যখন জিনিসগুলোকে জানবে তখন তোমার সঠিকভাবে জেনে নেওয়াটা দরকার। মানে আমাদের লেটস রাইট সিরিজের উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে জিনিসগুলোকে জেনে নেওয়া। কাজেই প্যারাগ্রাফ রাইটিং যদি আমাদের আসে তাহলে মনে রাখতে হবে আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর বাংলা হচ্ছে অনুচ্ছেদ রচনা। শুধু অনুচ্ছেদ না, অনুচ্ছেদ বা অনুচ্ছেদ রচনা, এবং এটা মাস্ট কমপ্লিট উইদিন আ প্যারা। প্যারাগ্রাফ সবসময় একটা প্যারার মধ্যেই সমাপ্ত হবে। আর একাধিক
প্যারাগ্রাফ বা একাধিক স্ট্যাঞ্জা সম্বলিত যে লেখনী বা যে লেখাটা আমরা লিখি সেখানেও একটা নির্দিষ্ট বিষয়ের উপরই আমরা আলোকপাত করি, কিন্তু সেখানে আমরা একাধিক স্ট্যাঞ্জা বা প্যারার ব্যবহার করি। তাকে ইংরেজিতে বলে এসে, বাংলায় তাকেই বলে রচনা। ওকে, তাই এটা হলো প্যারাগ্রাফ আর এসের মধ্যে পার্থক্য। প্যারাগ্রাফ কাকে বলে জানার পরে আমাদের যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, প্যারাগ্রাফ লেখার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? প্যারাগ্রাফ লেখার 2-3টি নিয়ম আছে, মানে একাধিক নিয়ম নেই, কিন্তু 2-3টি নিয়ম আছে এবং সেই নিয়মগুলোকে অবশ্যই আমাদের প্যারাগ্রাফ লেখার সময় ফলো করতে হবে। ওকে, চলো যে যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমি বোর্ডে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করি। তার আগে আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফ রাইটিংয়ের মার্কস ডিভিশনটা, মানে পরীক্ষায় প্যারাগ্রাফ যদি আসে কত নম্বরে আসে এবং সেখানে কিভাবে মার্কসের ডিস্ট্রিবিউশনটা থাকে সেই বিষয়টা নিয়ে একটু বলে দিই। মানে একটা স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে যে প্যারাগ্রাফের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা একটু জানিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আপ টু মাধ্যমিক প্যারাগ্রাফেতে 10 নম্বর থাকে এবং 9-10-এতে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয় এবং একটু নিচু ক্লাসে 60 থেকে 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। এবং এই যেটা মার্কস ডিভিশনটা বললাম 9-10-এতে এটা 10 নম্বর থাকে এবং সেক্ষেত্রে প্যারাগ্রাফেতে একটা টাইটেল বা নাম থাকে, প্রত্যেকটা প্যারাগ্রাফেরই একটা টাইটেল থাকে, সেই টাইটেলেতে 2 নম্বর থাকে এবং বাকি গোটা বডিতে থাকে 8 নম্বর, অর্থাৎ 2 + 8 এই নিয়ে হচ্ছে 10। আর ক্লাস 11-এতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এ প্যারাগ্রাফ আছে এবং সেখানে 150টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হয় এবং সেখানেও মার্কস ডিভিশনটা হচ্ছে 2 + 8, 2 নম্বর থাকে টাইটেলের জন্য এবং 8 নম্বর থাকে পুরো যে বডি অফ দ্য প্যারাগ্রাফ সেটাকে ডেভেলপ করার জন্য 8 নম্বর থাকে। এবারে আর একটা জিনিস জেনে নেওয়ার, মানে প্যারাগ্রাফ এলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাতা লিখতে গিয়ে দেখি স্টুডেন্টরা প্যারাগ্রাফের জায়গায় এসেই লিখেছে, কিন্তু তারপরে যেটা বললাম ওই লিনিয়েন্টলি নম্বর দিয়ে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে মার্কসের ডিস্ট্রিবিউশনটা কি? দেখো, এসে লেখার জন্য মার্কসের কোনো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়নি। প্যারাগ্রাফেতে 2 নম্বর হচ্ছে টাইটেল এবং 8 নম্বর বডি, এবং সেক্ষেত্রে আমরা নম্বরটাকে ভাগ করে নিই যে 2 নম্বর টাইটেল, 8 নম্বর বডিতে 2 নম্বর আমরা ইন্ট্রোডাক্টরি পার্টেতে 2 নম্বর রাখি, কনক্লুশনে 2 নম্বর রাখি আর মাঝখানের মূল বক্তব্যে 4 নম্বর রাখি। অর্থাৎ মার্কসের ডিস্ট্রিবিউশনটা এরকম রাখা হয়: 2 নম্বর টাইটেল, তারপর 2 নম্বর ইন্ট্রোডাকশান, 4 নম্বর থটটাকে ভালো করে গুছিয়ে বর্ণনা করার জন্য, আর শেষে 2 নম্বর থাকে কনক্লুশনে। এই টোটাল 10 নম্বর। ঠিক আছে, এটা একটা স্ট্যাঞ্জাতে লিখলেও এরকমভাবেই মার্কসের ভাগটা থাকে। এবারে কেউ যদি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা বললাম যে এই ইন্ট্রোডাকশনটাকে একটা আলাদা প্যারায় লেখে, বডিটাকে একটা আলাদা প্যারায় লেখে, এই কনক্লুশনটাকে একটা আলাদা প্যারায় লেখে, মানে বেশিরভাগ স্টুডেন্টই একটা এসেই লেখে, সেটাকেই প্যারাগ্রাফ হিসাবে আমাদেরকে ট্রিট করতে হয়, যারা খাতা দেখে তাদেরকে ট্রিট করতে হয়। কিন্তু সেখানেও আমরা নম্বরটাকে ভাগ করি এরকমই যে ইন্ট্রোডাকশনের জন্য 2 নম্বর, মূল থটটাকে ক্ল্যারিফাই করার জন্য 4 নাম্বার এবং কনক্লুশনের জন্য 2 নাম্বার। 2 + 4 + 2 মোট 8 এবং টাইটেলে 2 নাম্বার। ওকে, কাজেই যারা প্যারাগ্রাফ মানে একটা প্যারার মধ্যে লিখছো তারাও খেয়াল রেখো যে তোমাদের টাইটেলে 2 এবং বাকি গোটা প্যারাগ্রাফটাতে মানে মূল বডিটাতে 8 নম্বর আছে এবং সেই বডিতে মানে ইন্ট্রোডাকশান 2, থটটাকে ডেভেলপ করার জন্য 4 এবং কনক্লুশনে 2, এরকমভাবেই যারা খাতা দেখেন তারা মার্কসটাকে ডিস্ট্রিবিউট করে নেন। আর যদি তোমরা ওই প্যারাগ্রাফের বদলে এসেও লেখো, মাধ্যমিক 11-এতে অনেক লিনিয়েন্টলি খাতা দেখা হয়, সেক্ষেত্রেও এই ইন্ট্রোডাক্টরি যে পার্ট তাতে 2 এবং বডিতে 4 এবং কনক্লুশনে 2 এরকম ভাগটাই রাখা হয়। ওকে, তবে আমি বলবো তোমরা জেনে গেলে যে প্যারাগ্রাফ কাকে বলে, চেষ্টা করো একটা প্যারার মধ্যে সব কিছু লিখতে, কারণ সেটাই সঠিক নিয়ম। ওকে, অনেক কিছুই আমরা মেনে নিই, কিন্তু যদি তুমি সঠিকটা জানো তাহলে সঠিকটাকেই লিখো বা সঠিকটাকেই অ্যাপ্লাই করো। ওকে, জেনে গেলে প্যারাগ্রাফ একটা প্যারাতেই লিখতে হয়, সেরকমভাবেই লেখার চেষ্টা করো। তার মধ্যে ইন্ট্রোডাকশান, মেন বডি, কনক্লুশন, আমি একটা প্যারাগ্রাফ লিখিয়ে তোমাদের দেখিয়ে দেবো কী করে ওই ইন্ট্রোডাকশান, মেন বডি, কনক্লুশন একটা স্ট্যাঞ্জার মধ্যেই রাখবে তোমরা। ওকে, তাহলে এই হলো
প্যারাগ্রাফের মার্কসের ডিস্ট্রিবিউশন। এরপরে প্যারাগ্রাফ লিখতে গেলে কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। এবার আমরা দেখে নিই একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে আমরা কি কি নিয়মকে অনুসরণ করব। প্যারাগ্রাফের বেশি নিয়ম নাই, আমি আগেই বললাম। প্যারাগ্রাফের ইনফ্যাক্ট 3টি নিয়ম আছে, আর 2টি বিষয়কে আমাদেরকে মনে রাখতে হয় একটা ভালো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখার জন্য। কাজেই প্যারাগ্রাফের রুল হচ্ছে 3টে এবং 2টো হচ্ছে টেকনিক। আমি সেই 5টাকেই লিখেছি, চলো সেগুলোকে নিয়ে একটু আলোচনা করি। রুল, প্রথমটা হচ্ছে নিয়ম। প্যারাগ্রাফের সর্বদা একটি টাইটেল বা নাম থাকবে। টাইটেলের প্রথম অক্ষরগুলি বড় হাতের হবে এবং টাইটেলের নিচে দাগ দিতে হয়। প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের সবসময় একটা টাইটেল বা নাম হয়, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা টাইটেল বা নাম থাকবে এবং টাইটেল লেখার নিয়ম সব জায়গাতেই এক। টাইটেলের প্রথম অক্ষরগুলি ক্যাপিটালে হবে অথবা পুরোটি ক্যাপিটালে হবে, যাকে আমরা বলি অল ক্যাপস, অথবা এক একটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে ক্যাপিটাল বা বড় হাতের লিখতে হয় এবং প্রত্যেকটা টাইটেলের নিচেতে দাগ দিতে হয় বা আন্ডারলাইন করতে হয়। মানে টাইটেলটা যে অন্য লেখার থেকে আলাদা এটাকে বোঝানোর জন্য আমরা আন্ডারলাইন করি বা দাগ দিই। কাজেই এটা হলো নিয়ম, এটা হচ্ছে রুল। নাম্বার 2, এটা একটা নিয়ম যে প্যারাগ্রাফ সাধারণত একটি প্যারাতে লেখা হয়, একাধিক প্যারাযুক্ত লেখাকে এসে বলে। প্যারাগ্রাফ একটা প্যারাতেই হয়, আর একাধিক প্যারাযুক্ত যে লেখা তাকে আমরা এসে বলি। কিন্তু যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে মাধ্যমিক এবং ক্লাস 11-এতে আমরা স্টুডেন্টদের খাতার মধ্যে প্যারাগ্রাফের জায়গায় এসেটাই বেশি লক্ষ্য করি, এবং যেহেতু ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ছো সেই জন্য সাধারণত পরীক্ষকরা লিনিয়েন্ট হয়ে এখানে নম্বর দিয়ে দেন, নম্বর কাটেন না, যা নম্বর অ্যালট থাকে সেটাই তারা দেন। তবে চেষ্টা করবে এরপর থেকে প্যারাগ্রাফটাকে একটা প্যারার মধ্যেই লিখতে, কারণ সেটাই হচ্ছে আসল ফর্মা। ওকে। নাম্বার 3, যে পয়েন্টসগুলো দেওয়া থাকে সবকটিকে নিয়ে সুবিন্যস্তভাবে প্যারাগ্রাফটা লিখতে হয়। পয়েন্টস যোগ করা গেলেও কোনো পয়েন্টসকে বাদ দেওয়া যায় না। এটাও একটা নিয়ম যে প্যারাগ্রাফে যে সমস্ত পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেগুলোকে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। প্যারাগ্রাফ যেটা আমরা বলছিলাম যে একটি নির্দিষ্ট বিষয়কে নিয়েই সেই লেখাটি লিখতে হয়, কোনো একটা নির্দিষ্ট বিষয়কেই সেই প্যারাগ্রাফ উপস্থাপনা করে। কাজেই যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলোকে নিয়ে সুন্দর করে গুছিয়ে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে যে পয়েন্টস দেওয়া আছে তার থেকে তুমি প্রয়োজনে পয়েন্টসকে অ্যাড করতে পারো, কিন্তু যে পয়েন্টস দেওয়া আছে সেখান থেকে পয়েন্টস বাদ দেওয়া যায় না। তার কারণ হলো বাদ দিলে প্যারাগ্রাফটা দাঁড়াবে না। প্যারাগ্রাফটাকে যে আঙ্গিকে প্রশ্নটা যে আঙ্গিকে সেট করা হয়েছে কোনো একটা পয়েন্টস বাদ দিলে সেই আঙ্গিকটা আর থাকে না। কাজেই প্যারাগ্রাফে পয়েন্টসকে তুমি অ্যাড করতে পারো কিন্তু কোনো রকম পয়েন্টসকে তুমি বাদ দিতে পারো না। এই 3টেই হলো প্যারাগ্রাফ লেখার নিয়ম। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে টেকনিক, সেটাকে মানলে তোমার প্যারাগ্রাফটা ভালো হবে। নিয়ম এই 3টে, এইগুলো না মানলে তোমার প্যারাগ্রাফটা ভুল। আর 4 এবং 5 এখানে 2টো টেকনিকের কথা আমি লিখেছি যেগুলোকে মানলে তোমাদের প্যারাগ্রাফটা অনেক সুন্দর হবে। কিন্তু এই দুটো যদি তুমি না মানো তার জন্য কোনো রকম মার্কস তোমার বাদ যাবে না, কিন্তু এই 3টেকে না মানলে তোমার মার্কস বাদ যাবে। তবে এই 3টের মধ্যে যে 2 নম্বরটা মার্কস বাদ যাবে বলছি, 2 নম্বরের ক্ষেত্রে পরীক্ষকরা লিনিয়েন্টলি খাতা দেখেন এবং মার্কস দেন। কাজে যদি 2 নম্বরটাও ভুলে যাও আপাতত খুব একটা অসুবিধা কিছু নেই, তবে এরপর থেকে ঠিক করে লিখো। ওকে। 4 নম্বর কি আছে? যেহেতু প্যারাগ্রাফ একটি নির্দিষ্ট বিষয়কে উপস্থাপনা করে অনুচ্ছেদের মূল অংশটি এমনভাবে লিখতে হয় তা যেন মূল বিষয়কে প্রকাশ, বিস্তার ও সমর্থন করে। সাধারণত যেটা বললাম প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট বিষয়কেই উপস্থাপনা করে, কাজেই তুমি যে লেখাটা লিখবে সে যেন সেই বিষয়টাকে জাস্টিফাই করে সেরকম যেন লেখাটা থাকে। প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট বিষয়কেই উপস্থাপনা করে। ধরো তোমার প্যারাগ্রাফটা গ্রীষ্মকালের উপযোগিতা নিয়ে দিয়েছে। এবার তুমি সারাক্ষণে যদি তোমার প্যারাগ্রাফটা গ্রীষ্মকাল মানুষের জন্য উপযোগী নয় সেই কথাটাকে লেখো, তাহলে যে বিষয়টাকে চাওয়া হচ্ছে সেই বিষয়টা থেকে সম্পূর্ণ একটা অন্য বিষয় তার উপস্থাপনা হয়। কাজেই এটা হচ্ছে ইনকোহারেন্স। এই ইনকোহারেন্স যেন লেখার মধ্যে না থাকে। যে বিষয়কে প্যারাগ্রাফটাকে যে বিষয়ের উপর দেওয়া হয়েছে সেই বিষয়টাকে খেয়াল রেখে, সেটা
খারাপ কি ভালো, ঠিক কি ভুল, এত কিছু দেখার নেই। যে বিষয়টার উপরে প্যারাগ্রাফটা সেট করা হয়েছে, প্রশ্নটাকে সেট করা হয়েছে, সেই বিষয়টাকে খেয়াল রেখে তোমার লেখাটাকে এমনভাবে লিখতে হবে যাতে সেই বিষয়টাকে জাস্টিফাই করে তোমার লেখাটা। এটা কিন্তু খেয়াল রেখো। মানে এমন অনেক টপিক থাকে যেগুলো আমরা জানি যে এইটা হয়তো উপযুক্ত নয়, কিন্তু তারপরেও যেটা চাওয়া হয়েছে তোমার অ্যান্সারটাও কিন্তু ঠিক সেটাকে অনুসরণ করেই লিখতে হবে। সেখানে তোমার নিজস্ব মতামতের স্বাধীনতা আছে কনক্লুশনে, কিন্তু এমন কিছু ইন্ট্রোডাকশন বা কনক্লুশনে লিখো না যেটা মেন বডিটাকে জাস্টিফাই করে না। তোমার লেখাটা অবশ্যই হতে হবে যাতে মেন বডিটাকে যেন তোমার লেখাটা জাস্টিফাই করে, তোমার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন যেন মেন বডিটাকে জাস্টিফাই করে, এটাকে খেয়াল রেখো। আর 5 নম্বর, এটাও একটা টেকনিক, প্যারাগ্রাফে একটা প্যারার মধ্যে ইন্ট্রোডাকশন, মেন থিম এবং কনক্লুশন রাখার চেষ্টা করতে হয়। এটা কেন লিখলাম, এটা যেহেতু এই 2 নম্বরটা এখন সবাই এসেই লিখছে এবং সেই এসেতেই নম্বর পাচ্ছে, প্যারাগ্রাফ ব্যাপারটাই মোটামুটি ছেলেমেয়েরা ঠিকমতো জানে না। এরপরে যদি কেউ ঠিকমতো জেনে লেখে, তার জন্য বলা যে যদি একটা প্যারার মধ্যেই তোমার লেখাটাকে লিখতে পারো, তবে সেই প্যারাটার মধ্যেই তুমি যেটা ইন্ট্রোডাকশান, তোমার মেন বডি এবং কনক্লুশন সবটাকেই একটা প্যারার মধ্যেই রাখার চেষ্টা করো। মানে যেমন তুমি আলাদা আলাদা স্ট্যাঞ্জাতে লিখতে, সেটাকে একটা স্ট্যাঞ্জার মধ্যেই ইন্ট্রোডাকশান, মেন বডি এবং কনক্লুশন সবটাকেই একসঙ্গেই রাখার চেষ্টা করো। তাই এই হলো প্যারাগ্রাফ লেখার নিয়ম এবং টেকনিক। চলো এরপরে একটা প্যারাগ্রাফ আমরা হাতে কলমে লিখি এবং দেখি যে কিভাবে প্যারাগ্রাফটা পরীক্ষায় পড়ে এবং কীরকমভাবে আমরা একটা প্যারার মধ্যেই সমস্ত জিনিসকে গুছিয়ে লিখব। চলো পরীক্ষাতে এই প্যারাগ্রাফ যদি আসে, প্রশ্নগুলো কীরকমভাবে সেট করা হয় সেগুলো একবার দেখে নিই। ধরো আমাদেরকে ভ্যালু অফ টাইম বা সময়ের মূল্যের উপরে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে দিয়েছে। কীরকম প্রশ্নটা আসবে? রাইট এ প্যারাগ্রাফ অন ভ্যালু অফ টাইম বাই ইউজিং দ্য ফলোইং পয়েন্ট। সময়ের মূল্যের উপরে একটা অনুচ্ছেদ লেখো, নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে নিয়ে। রাইট এ প্যারাগ্রাফ অন ভ্যালু অফ টাইম বাই ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। সময়ের মূল্যের উপরে নিচের যে সমস্ত পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে নিয়ে একটা অনুচ্ছেদ রচনা করো। এবার পয়েন্টস কি দেওয়া আছে? ইন্ট্রোডাকশান, সূচনা। নেক্সট পয়েন্ট ভ্যালুয়েবল টাইম, সময়ের মূল্য। নেক্সট মানে সময় যে দামি সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। নেক্সট পয়েন্ট নেভার কামস ব্যাক, সময় ফিরে আসে না, একবার চলে গেলে সেটা ফিরে আসে না। নেক্সট পয়েন্ট শর্ট স্প্যান অফ ইন্ডিভিজুয়াল লাইফ, মানুষের জীবন মানে প্রত্যেকের জীবনই খুব স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী। নেক্সট পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট, সময়কে কিভাবে ব্যবহার করতে হয়, সময়কে ম্যানেজ করার যে কৌশল সেটা লিখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিন, যারা পাংচুয়াল হবে, যারা ডিসিপ্লিন হবে তারা সময়ের সঠিক ব্যবহার করতে পারবে। নেক্সট পয়েন্ট ভ্যালু ইয়োর টাইম, নিজের সময়কে দাম দাও বা মূল্য দাও। এবং লাস্ট পয়েন্ট কনক্লুশন। এই পয়েন্টসগুলো আমাদের দেওয়া আছে, এই পয়েন্টসের উপর বেস করে আমাদেরকে ভ্যালু অফ টাইম বা সময়ের মূল্যের উপরে একটা রচনা লিখতে হবে। ওকে, চলো এই সমস্ত পয়েন্টস যদি আমাদের দেওয়া থাকে সেইগুলোকে নিয়ে আমরা কিভাবে খুব সুন্দর একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখব সেটা একবার দেখে নিই। ভ্যালু অফ টাইমের উপরে যে পয়েন্টসগুলো আমাদের দেওয়া হয়েছিল তার উপর বেস করে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি। চলো কি লিখেছি তোমাদের সঙ্গে একবার আলোচনা করে দেখো। যেটা আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা টাইটেল থাকবে এবং টাইটেলের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে এবং আন্ডারলাইন করতে হবে, সেটা আমি মেনটেন করেছি। এখানে দেখো টাইটেল দিয়েছি ভ্যালু অফ টাইম, যেটা আমাদের টপিক, সেটাও আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। এবং ভ্যালু অফ টাইম, ভ্যালুর ভি বড়, অফের ও বড়, টাইমের টি বড়, আন্ডারলাইন। আরও একটা টাইটেল হয় দ্য রাইট ইউজ অফ টাইম, এটা অন্য টাইটেল, আমি অবলিক দিয়ে মানে যে কোনো একটা টাইটেল তোমরা লিখবে। আমি দুটো টাইটেলই এখানে দিয়ে দিয়েছি, দ্য রাইট ইউজ অফ টাইম, টি বড়, আর বড়, ইউ বড়, ও বড়, টাইমের টি বড় এবং আন্ডারলাইন। আরও একটা টাইটেল হয় টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটাও একটা সুন্দর টাইটেল হয়। এরকম সুন্দর একটা টাইটেল তোমাদের দিতে হবে, তার কারণ টাইটেলের উপরে 2 নম্বর আছে এবং সেখানে তোমাকে 2-এ 2 পেতে হবে। খুব জটিল টাইটেল যাওয়ার দরকার নেই, মোটামুটি একটা সুন্দর, যেটা তো মিনিংফুল টাইটেল, একটা মানে সুন্দর বেরোয় এরকম একটা টাইটেল দেবে, তাতেই তোমরা 2-এ 2 পাবে। ওকে, কিন্তু টাইটেল লেখার নিয়মটা দেখে নাও। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল এবং আন্ডারলাইন করা আছে। আর যদি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট
লেটার ক্যাপিটাল না করে পুরোটাই তুমি ক্যাপিটালে করো, তাহলে পরে যে পয়েন্টসগুলো আমাদেরকে সাপ্লাই করা হয়েছে তার উপর বেস করে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি। এই প্যারাগ্রাফটার ওয়ার্ড সংখ্যা 100টার বেশি, মানে এটা আমি একই সঙ্গে ক্লাস 10-এর স্টুডেন্টদেরকেও দেখাচ্ছি, ক্লাস 11-এর স্টুডেন্টদেরকেও দেখাচ্ছি, যাদেরকে 150টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। একটু মানে একটা কথা বলে রাখি যে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মানে যে আমাকে এক্স্যাক্টলি 100টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, 115টা বা 20টা ওয়ার্ড আমি করতে পারবো না এমন কোনো কথা না। ওটা আমি আগেও বলেছি যে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলা মানে হচ্ছে তুমি 100 থেকে 115-20টা ওয়ার্ডের মধ্যে লিখবে। আর 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মানে তুমি 130 থেকে 160-70-এর মধ্যে লিখবে, এরকম আমরা এক্সপেক্ট করি। মোটামুটি এটা 115-20টা ওয়ার্ড আছে, দেখে নাও যে কেমন লিখেছি। তোমাদেরকে আমি আগেই বলেছি যে বিষয়ের উপর আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে আমরা সেই বিষয় থেকে ডিভিয়েট করব না। আমাদের ইন্ট্রোডাকশান, আমাদের কনক্লুশন, আমাদের মেন যে বডি সবটাই কিন্তু সেই বিষয়ের উপরেই হবে। আমি যে প্যারাগ্রাফটা লিখেছি সেটা ওই তার ইন্ট্রোডাকশান, কনক্লুশন এবং মেন বডি সবই ওই একটা বিষয়কে কেন্দ্র করেই, মানে আমি পয়েন্ট থেকে কোনো সেটাই সরে যায়নি, আমি কোনো পয়েন্টকে বাদ দিইনি, আমি 2-1টা পয়েন্ট অ্যাড করেছি কিন্তু বাদ দিইনি, যেটা আমি বলেছিলাম। আরও একটা বড় ব্যাপার যে আমি দেখো একটা স্ট্যাঞ্জার মধ্যেই সবটা রেখেছি, এর মধ্যেই ইন্ট্রোডাকশান রয়েছে, বডিও রয়েছে, কনক্লুশনও রয়েছে। তোমরা এরকমভাবেই লেখার চেষ্টা করো, ওকে? এরকমভাবে লিখলে বেশি ভালো। যাই হোক, আমি তোমাদেরকে একটা স্পেসিমেন প্যারাগ্রাফ লিখে দিয়েছি, এর থেকে 1000 গুণ ভালো লেখা যায়, মানে এটা একটা স্পেসিমেন যে তোমরা এরকমভাবে লেখার চেষ্টা করো। এর থেকে অনেকেরই লেখা অনেক ভালো, যারা ভালো লিখতে পারো তারা ভালোটাই লিখবে। আমি জাস্ট একটা স্পেসিমেন তোমাদের দেখিয়েছি যাতে তোমরা পয়েন্ট থেকে ডিভিয়েট না করে গিয়ে কিভাবে লিখবে এবং একটা স্ট্যাঞ্জার মধ্যে কিভাবে কমপ্লিট করবে সেটাই দেখানোটা আমার উদ্দেশ্য, কিন্তু এর থেকে 1000 গুণ ভালো লেখা যায়, ওকে? এটা মনে রেখো। টাইম ম্যানেজমেন্ট ইজ আনডাউটেডলি দ্য সিক্রেট অফ সাকসেস। টাইম ম্যানেজমেন্ট বা সময়কে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারাটাই জীবনে উন্নতির প্রধান শর্ত। টাইম ম্যানেজমেন্ট ইজ আনডাউটেডলি দ্য সিক্রেট অফ সাকসেস, যে জীবনে উন্নতির যেটা প্রধান যে শর্ত বা যেটাকে ফলো করলে আমরা অবশ্যই জীবনে উন্নতি করতে পারবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারা। অ্যাজ টাইম ইজ প্রাইসলেস, ইটস রাইট ইউজ ইজ এ মাস্ট। যেহেতু সময় অমূল্য, এর সঠিক ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। কোটেশনের মধ্যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটা একটা প্রভাব। এই প্রভাবটাকেও তোমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারো, তখন সেক্ষেত্রে প্রত্যেকটা লেটারগুলো মানে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হয়ে যাবে, এটাকে তোমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারো। যাই হোক, আমি টাইটেলটা অন্য দিয়েছি বলে আমি এটাকে ইউজ করে দিলাম। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং নদীর যে ঢেউ বা স্রোত সে কারোর জন্যই অপেক্ষা করে না। নদীর ঢেউ একটার পরে একটা চলেই আসে এবং একটা ঢেউ ভেঙে চলে গেলে সেই ঢেউটা আর ফিরে আসে না, আর সময়ও একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান গোজ দ্য এনসিয়েন্ট প্রভাব, প্রাচীন যুগ থেকে এই প্রভাবটা চলে আসছে। টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, সময় একবার গেলে চিরতরে চলে যায়। উই ক্যানট কল ইট ব্যাক ফর আওয়ার ইন্টারেস্ট, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সেই চলে যাওয়ার সময়টাকে ফিরিয়ে আনতে পারি না। মানে কোনো একটা সময় চলে গেছে, সেই সময় আমার কিছু কাজ করলে আমার হয়তো উন্নতি হতো, কিন্তু সেই সময় সেই কাজটা আমি করিনি, এখন আমি আবার সময়টাকে ফিরিয়ে নিয়ে এসে সেই কাজটা করে নিতে পারবো না। সময় একবার চলে গেলে চিরস্থায়ীভাবেই সে চলে যায়। Our life on earth is very short and we have to do lots of things for our personal welfare and for the nation as well. এই পৃথিবীতে আমাদের জীবন খুব স্বল্পস্থায়ী এবং সেই স্বল্পস্থায়ী জীবনে নিজেদের উন্নতির জন্য এবং একই সঙ্গে সমাজের উন্নতির জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়। উই শুড ইউজ এভরি সিঙ্গল সেকেন্ড জুডিশিয়াসলি, সেই জন্য আমাদের সময়ের প্রত্যেকটি সেকেন্ডেরও সঠিক ব্যবহার করা দরকার। সময়ের যেটা সবথেকে ছোট অংশ সেকেন্ড, সেই প্রত্যেকটি সেকেন্ডকেও আমাদেরকে খুব সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, তবেই আমরা জীবনে উন্নতি করতে পারবো এবং তবেই সময়ের সঠিক ব্যবহার হবে। উই শুড স্পেন্ড আওয়ার টাইম ইন পারসুইং নলেজ, বিল্ডিং আওয়ার বডি অ্যান্ড ক্যারেক্টার। সময়কে আমাদের জ্ঞান আহরণের জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, চরিত্র গঠনের জন্য ব্যবহার করতে জানতে হবে। উই মাস্ট নট আইডল অ্যাওয়ে দ্য প্রেশাস মিনিটস অফ আওয়ার লাইফ, আমরা খুব অবহেলা ভরে আমাদের জীবনের অত্যন্ত দামি জিনিস যেটা সময়, তাকে যদি আমরা নষ্ট করি সেটা মোটেই খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কি বলা হলো? উই মাস্ট নট আইডল অ্যাওয়ে দ্য প্রেশাস মিনিটস অফ আওয়ার লাইফ, আমরা
আইডল মানে অলসভাবে সময় কাটাবো না, অলসভাবে সময় কাটিয়ে আমাদের জীবনের সব থেকে দামি জিনিসটাকে মানে সময়কে আমরা নষ্ট করব না। উই মাস্ট নট লিভ এ ওয়ার্ক ফর টুমোরো হোয়াট উই ক্যান ডু নাও, যে কাজটা আমরা এখনই করতে পারি সেটাকে কালকে করব সেই ভেবে আমরা ফেলে রাখবো। কালকের জন্য কোনো কাজকে ফেলে রাখা মানেই সেই কাজটা একটা দীর্ঘসূত্রী কাজে পরিণত হচ্ছে এবং আমাদের সময়টা নষ্ট হচ্ছে। উই মাস্ট বি স্ট্রিক্টলি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিন, সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে পাংচুয়াল হতে হবে, আমাদেরকে ডিসিপ্লিন নিয়মকানুন মানতে হবে। আওয়ার প্রম্পট অ্যাকশনস উইল লিড আস অন দ্য ওয়ে টু সাকসেস, যদি আমরা তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সময়কে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবেই আমরা সাকসেস বা উন্নতির পথে পা বাড়াবো। সময়কে সঠিকভাবে ব্যবহারের মধ্যেই মানুষের সাকসেস বা উন্নতি লুকিয়ে আছে। দাস উই শুড ইনকালকেট ইন আস দ্য ভার্চু অফ রেসপেক্টিং টাইম, সময়কে সম্মান জানানোর সেই মানসিকতাটা আমাদেরকে তৈরি করতে হবে। ম্যান হু ভ্যালুস টাইম ইজ অলওয়েজ ভ্যালুড বাই দ্য ওয়ার্ল্ড, যে মানুষ সময়কে মূল্য দেয়, যে মানুষ সময়কে সম্মান করে, গোটা পৃথিবী সেই মানুষকে মূল্য দেয়, গোটা পৃথিবী সেই মানুষকে সম্মান করে। এইভাবেই আমরা আমাদের প্যারাগ্রাফটা শেষ করেছি। এটা তোমাদেরকে একটা আমি স্যাম্পল দিলাম, এর থেকে আরও অনেক গুণ ভালো লেখা যায়, তবে মোটামুটি এরকম লিখলেও তোমরা 90% অ্যাবাভ পাবে। মানে এটা মোটামুটি লিখতে পারলে, এরকম লিখতে পারলে তোমরা 90% অ্যাবাভ পাবে। চলো আরেকবার পড়ে দিই, দেখো কি লিখেছি। টাইটেল দিয়েছি ভ্যালু অফ টাইম অথবা দ্য রাইট ইউজ অফ টাইম, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট ইজ আনডাউটেডলি দ্য সিক্রেট অফ সাকসেস, অ্যাজ টাইম ইজ প্রাইসলেস, কমা ইটস রাইট ইউজ ইজ এ মাস্ট স্টপ, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, কোটেশনের মধ্যে গোজ দ্য অ্যানসিয়েন্ট প্রভার্ব, স্টপ, টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, স্টপ, উই ক্যানট কল ইট ব্যাক ফর আওয়ার ইন্টারেস্ট, স্টপ, our life on earth is very short and we have to do lots of things for our personal welfare and for the nation as well, stop, so comma we should use every single second judiciously, stop, we should spend our time in pursuing knowledge, comma building our body and character, stop, we must not idle away the precious minutes of our life, stop, we must not leave a work for tomorrow what we can do now, stop, we must be strictly punctual and disciplined, stop, our prompt actions will lead us on the way to success, stop, thus we should inculcate in us the virtue of respecting time, stop, a man who values time is always valued by the world. ওকে, এই হলো আমাদের একটা প্যারাগ্রাফ। দেখো একটা প্যারার মধ্যেই আমি ইন্ট্রোডাকশান, মেন যে বডি এবং কনক্লুশন সবটাই রেখেছি, আমাকে কোনো প্যারা চেঞ্জ করতে হয়নি, একটা প্যারার মধ্যেই সব হয়েছে। তোমরাও প্যারাগ্রাফ যখন লিখবে এরকম একটা প্যারার মধ্যেই লেখার চেষ্টা করো, সেটাই হচ্ছে সঠিক নিয়ম। এখন যদি তোমরা আলাদা আলাদা স্ট্যান্ডা করো, টিচাররা এখন নম্বর দেবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে উঁচু ক্লাসে দেবেন না। যাই হোক, এখন থেকেই আসল ফর্মাটাকে শেখার চেষ্টা করো। যাই হোক, এটা হলো একটা প্যারাগ্রাফের স্পেসিমেন, ভ্যালু অফ টাইম বা দ্য রাইট ইউজ অফ টাইম। আজকে আমাদের টিউটোরিয়ালটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট দিন আরও একটা প্যারাগ্রাফ আমরা হাতে কলমে করব এবং দেখব কিভাবে আমরা খুব সহজেই এই প্যারাগ্রাফগুলো নিজেরা পয়েন্ট দেওয়া থাকলে লিখতে পারছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।